হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের কনসেপ্ট নিয়ে। তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটা বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা ওয়ার্কিং ক্যাপিটালকে কিন্তু বিজনেসের ব্লাড বলা হয়। তো পুরো যে বিজনেসটা চলছে সেই বিজনেসটা কিন্তু বেসিক্যালি এই ওয়ার্কিং ক্যাপিটালের উপর ডিপেন্ড করেই বিজনেসটা রান করে। দ্যাট মিনস বিজনেসের যদি এই ওয়ার্কিং ক্যাপিটাল প্রপারলি না থাকে তাহলে বিজনেস কিন্তু স্মুথ ফাংশনিং করা বন্ধ করে দেবে। তার মানে আমাকে এখানে ওয়ার্কিং ক্যাপিটালকে প্রপার ম্যানেজ করতে হবে, তাহলেই কিন্তু আমার বিজনেস কিন্তু প্রপারলি রান করবে। তো এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটা কীরকমভাবে হয়ে থাকে? তো সবার প্রথম একটা বিজনেসম্যান বা ম্যানুফ্যাকচার যে থাকে, সেই ম্যানুফ্যাকচারার যে কাজটা করে সেটা হচ্ছে সে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে এবং সেই ম্যানুফ্যাকচার প্রোডাক্ট সে মার্কেটে গিয়ে সেল করছে। এবং ম্যানুফ্যাকচার করা এবং মার্কেটে সেল করার পর সেটার থেকে কিন্তু ক্যাশ রিয়েলাইজড হয়। এবং আমরা জানি যে সেল করলে সেটা সবসময় ক্যাশে সেল হবে এরকমও না, অনেক সময় সেটা ক্রেডিটেও কিন্তু সেল হয়ে থাকে। তার মানে ক্রেডিটে সেল হলে সে গুডসটা তো সেল করে দিচ্ছে, বাট তার সেই গুডস থেকে তার ক্যাশ কিন্তু রিয়েলাইজড হচ্ছে না। তার সেই ক্যাশ রিয়েলাইজড হচ্ছে যখন সেই ডেটার্স আমাকে টাকা ফেরত দিচ্ছে। এবার সেই টাকা ফেরত, যার থেকে টাকা সেল করেছি সেই তার থেকে টাকা ফেরত পাবো, এবং যেদিন থেকে আমার প্রোডাকশন শুরু হচ্ছে এই টাইম ফ্রেমে কিন্তু যে ম্যানুফ্যাকচারার আছে সে কিন্তু শুধুমাত্র ক্যাশ টাকা কিন্তু কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং যে ইউনিট আছে সেখানে কিন্তু পুশ করতে থাকে। এবং সেই টাকাটা অ্যাকচুয়ালি রিয়েলাইজড হয় কিন্তু সেল হয়ে যাওয়ার, যখন অ্যাকচুয়ালি ডেটার্স থেকে ক্যাশ রিয়েলাইজড হয় তখন গিয়ে কিন্তু সে তার কাছে অ্যাকচুয়াল টাকাটা, ক্যাশ টাকা উইথ প্রফিট ফেরত আসে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ম্যানুফ্যাকচার গুডস যখন করা হবে এবং সেই টাকা যখন রিয়েলাইজড হবে এই টাইম ফ্রেমে কিন্তু যে ম্যানুফ্যাকচারার আছে সে কিন্তু কোনো টাকাই ফেরত পাচ্ছে না। দ্যাট মিনস সে সেই সময় সমস্ত টাকা কিন্তু খরচ করছে। তো এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, আগেই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা বুঝে নিই। এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা বুঝে নিলে তোমাদের ওয়ার্কিং ক্যাপিটালের যে ইম্পর্টেন্স সেটা তোমরা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তো ফার্স্ট একটা ম্যানুফ্যাকচারার কী করে না, সে কিছু র মেটেরিয়াল বাই করে নিয়ে আসে। তো প্রথম ফেজে সে কিছু র মেটেরিয়াল বাই করে নিয়ে আসছে, প্রোডাকশান কিন্তু শুরু হবার আগেই সে এটা করে ফেলে। তো প্রোডাকশান শুরু হবার ধরে নেওয়া হচ্ছে 1 মাস আগে থেকে সে কী করছে, র মেটেরিয়াল স্টোর করা শুরু করছে। দ্যাট মিনস এই র মেটেরিয়ালের জন্য কিন্তু তাকে কিন্তু টাকা পে করতে হচ্ছে, যার থেকে র মেটেরিয়াল কেনা হচ্ছে তাকে কিন্তু পে করতে হবে। দ্যাট ফার্স্ট, তাহলে প্রথম যে খরচটা করলো সে হচ্ছে র মেটেরিয়াল পারচেস করা। এবার র মেটেরিয়ালটা যখন পারচেস হয়ে গেল সেটা গোডাউনে স্টোর করা হলো। এরপরে শুরু হয় সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে কী আছে না, আমরা প্রোডাকশন শুরু করি। এই প্রোডাকশানটা বেসিক্যালি একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় যেটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে যেখানে র মেটেরিয়ালটাকে একটা প্রোডাক্টে কনভার্ট করার প্রসেস স্টার্ট হয়। তো যখন WIP ওয়ার্ক ইন প্রোগ্রেস শুরু হচ্ছে, এই ফেজে র মেটেরিয়ালটাকে আমরা কিন্তু একটা প্রোডাক্টে কনভার্ট করার ম্যানুফ্যাকচারের চেষ্টা করছে। এই সময় যখনই সে র মেটেরিয়ালটা কনভার্সন হচ্ছে তখন যে এক্সপেন্সেসগুলো হয় সেটা হচ্ছে ফার্স্ট একটা লেবার এক্সপেন্সেস হবে, আর কিছু ওভারহেড এক্সপেন্সেস হয়ে থাকে। তো লেবার, যে আমাদের লেবার কাজ করবে, কারণ আমি যদি এখন ধরি আমরা যে পেন ইউজ করি সেই পেনের যে বডিটা সেটা হচ্ছে প্লাস্টিকের বডি থাকে। দ্যাট মিনস একটা যে প্লাস্টিক পাওয়া যায় সেই র প্লাস্টিককে আমরা কি করি, কনভার্ট করছি একটা পেনে। দ্যাট মিনস ওই প্লাস্টিকটা যখন পেনে কনভার্ট হচ্ছে তখন একটা মেশিনের থ্রুতে সেটা কনভার্ট হচ্ছে। দ্যাট মিনস একটা মেশিনের আমার রিকোয়ারমেন্ট রয়েছে। দ্যাট মিনস সেই মেশিনের কিছু খরচ আছে। মেশিনের খরচ বলতে মেশিনের ইলেকট্রিসিটি খরচ আছে, মেশিনের রিপেয়ার্সের খরচ আছে। এটা ছাড়া ওই মেশিনটা যে চালাচ্ছে
সেই লেবারেরও কিন্তু একটা খরচ ম্যানুফ্যাকচারকে কিন্তু পে করতে হয়। সাপোজ এখানে আমরা ধরে নিচ্ছি আরও একটা মাস এই ওয়ার্কিং প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এই যে ওয়ার্কিং প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় র মেটেরিয়ালটা আরও 1 মাস কিন্তু প্রসেসের মধ্যেই রইল। ঠিক এই সময় কিন্তু আরও দুটো খরচ এর সঙ্গে যোগ হলো ওয়ার্কিং প্রোগ্রেসে থাকাকালীন, একটা লেবার খরচ এবং আর একটা খরচ হচ্ছে ওভারহেড খরচ। সেকেন্ড, যখনই ওয়ার্কিং প্রোগ্রেসেস থেকে গেল, নেক্সট প্রোডাক্টটা এরপর কিন্তু ফিনিশ স্টেজে চলে আসে, মানে যখন প্রোডাক্টটা ফিনিশ গুডসে কনভার্ট হচ্ছে। এই ফিনিশ গুডসে যখন কনভার্ট হয়ে যায়, মানে একটা গুডস এবারে ফিনিশড, মানে একটা পেন প্রপারলি রেডি হয়ে গেছে, পেনের বডি রেডি হয়ে গেছে, পেনের নিপ লাগানো হয়ে গেছে এবং পেনের যে ক্যাপটা থাকে সেটাও লাগানো হয়ে গেছে এবং প্যাকিং করা হয়ে গেছে, তখন সেটাকে বলা হবে ফিনিশ গুডস। এই যতক্ষণ না পর্যন্ত পেনটা কভারে পোড়া হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সেটা ছিল ডাব্লিউআইপি। যেই পেনটা একটা কভারে পোড়া হয়ে গেল, ঢোকানো হয়ে গেল, তখনই সেটা হয়ে গেল একটা ফিনিশ গুডস। এবার ম্যানুফ্যাকচারার একটা প্রোডাক্ট রেডি করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা মার্কেটে সেল করার জন্য পাঠিয়ে দেয় না। তো সেই ফিনিশ গুডসটা সে কী করে, গোডাউনে স্টোর করে রাখে। ফিনিশ গুডসটা সে কী করছে, গোডাউনে স্টোর করছে। দ্যাট মিনস এই টাইম ফ্রেমেও কিন্তু তার ওই র মেটেরিয়ালের টাকাটা ওই আটকে রইল। কেন? র মেটেরিয়ালটা তো এখন পেনে কনভার্ট হয়ে গেছে, তো পেনের মধ্যে র মেটেরিয়ালের টাকাটা আটকে রয়েছে। সেকেন্ড, এই র মেটেরিয়ালটাকে কনভার্ট করার জন্য তার যে লেবার খরচ হচ্ছে, এখানেও কিন্তু সেই লেবার খরচটাও আটকে রইল, কারণ লেবার পেমেন্ট তো হয়ে গেছে, বাট লেবার পেমেন্টের খরচ হয়ে গেছে কিন্তু সেই টাকাটা কিন্তু এখনও ফেরত আসেনি। এবং ওভারহেডেরও খরচ হয়েছিল, সেই খরচটাও কিন্তু ফেরত এলো না। দ্যাট মিনস আমরা যখন ফিনিশ গুডসে পৌঁছে গেছি, ফিনিশ গুডসেও কিন্তু এই 3 ধরনের খরচ রয়েছে। ফার্স্ট, মেটেরিয়ালের খরচ, যেটা এখনও রিয়েলাইজড হয়নি। সেকেন্ড, লেবারের খরচ, যখন ওয়ার্কিং প্রোগ্রেস চলছিল তখন আমি লেবারের পেমেন্ট করেছিলাম, সেই খরচটাও রিয়েলাইজড হলো না। ওভারহেড যেটা হয়েছে সেই খরচটাও কিন্তু রিয়েলাইজড হয়নি। এবার ফিনিশ গুডস রেডি হয়ে গেছে, এরপরে একটা মিনিমাম অ্যামাউন্ট কোয়ান্টিটিতে যখন ফিনিশ গুড রেডি হয়ে যায় তখন ম্যানুফ্যাকচার কী করে, সেটা মার্কেট প্লেসে প্লেস করে দেয়। দ্যাট মিনস সেটা সেল হওয়ার জন্য চলে যায়। এবার যখন সেল হচ্ছে, এই সেলটাও কিন্তু সবসময় কিন্তু ক্যাশ টাকায় হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ক্রেডিটে সেল হয়ে থাকে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে। তো ম্যানুফ্যাকচার কী করবে, কাউকে সেল করবে, যাকে আমরা বলছি ডেটার্স। এই ডেটার্সকে হয়তো সে ম্যানুফ্যাকচারে কী করে 1 মান্থের একটা ক্রেডিট টাইম দেয়, মানে 1 মাসের মধ্যে সেই ডেটার্স কিন্তু আমাদের টাকা ফেরত দেবে। এই যখনই এই ডেটার্সকে টাকা ফেরত দেবে, সেল করা হচ্ছে, তখন কিন্তু কোম্পানির যে ম্যানুফ্যাকচারার আছে সে কিন্তু প্রফিটে সেল করছে, মানে এর সঙ্গে আর একটা কস্ট ইনক্লুডেড হয়ে গেল, দ্যাট ইজ প্রফিট। দ্যাট মিনস যখন ডেটার্সকে অ্যানালাইজ করবো, ডেটার্সের মধ্যে 4 ধরনের খরচ কিন্তু ইনক্লুডেড থাকে। ফার্স্ট খরচটা হচ্ছে র মেটেরিয়াল খরচ, সেকেন্ড খরচটা হচ্ছে লেবার খরচা ওয়েজেস পেমেন্ট হিসাবে, থার্ড খরচা হচ্ছে ওভারহেড এক্সপেন্সেস, অ্যান্ড ফোর্থ খরচা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রফিট। তো এই 4 ধরনের খরচ কিন্তু ডেটার্সের মধ্যে রয়ে গেল। দ্যাট মিনস ডেটার্সের মধ্যে কিন্তু এই যে 1 মাসের যে টাইম ফ্রেমটা দেওয়া হলো তাকে ক্রেডিট পিরিয়ডটা, দ্যাট মিনস 1 মাস পর কিন্তু সে টাকাটা ফেরত দেবে। ডেটার্স আমাকে কী করবে, সেলের রেসপেক্টিভে ক্যাশ টাকা দিয়ে যাবে। তার মানে হলো যেদিন থেকে ম্যানুফ্যাকচারার স্টার্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং স্টার্ট হবার আগে থেকে স্টোর করা থেকে শুরু করে এই ডেটার্স থেকে ক্যাশ রিয়েলাইজড পর্যন্ত এই টাইম ফ্রেমে কিন্তু কোনো টাকা কিন্তু ম্যানুফ্যাকচারের কাছে আসেনি। ম্যানুফ্যাকচারার কী করেছে, শুধু টাকা পেমেন্ট করে গেছে, র মেটেরিয়ালের জন্য টাকা পেমেন্ট করেছে, লেবারকে টাকা পেমেন্ট করেছে, ওভারহেডের টাকা পেমেন্ট করেছে, ইভেনচুয়ালি তার প্রফিটের টাকাটাও আটকে গেছে ক্রেডিট সেলের জন্য। দ্যাট মিনস ফার্স্ট আমরা কী করেছিলাম, র মেটেরিয়ালটা স্টোর করেছিলাম গোডাউনে, সেখানে 1 মাস সময় চলে গেছিলো। ডাব্লিউআইপিতে যখন হয়েছিল, ডাব্লিউআইপিতেও 1 মাস সময় গেছিলো, তার মানে 2 মাস র মেটেরিয়ালের টাকা আটকে রইল। তারপরে ফিনিশ গুডসের যখন গুডসটা একবারে রেডি হয়ে গেল, পেনটা যখন রেডি হয়ে গেল, সেটাও কিন্তু গোডাউনে 1 মাস পরে রইল। দ্যাট মিনস 3 মাস অলরেডি হয়ে গেছে। আবার ডেটার্সকে যখন সেল করলাম তখনও কিন্তু আরও 1 মাস সেখানেও চলে গেল। দ্যাট মিনস কোম্পানি ম্যানুফ্যাকচারার যে ছিল সে যদি জানুয়ারি মাসে সেল করে থাকে, তার মানে সে 4 মাস পর সে কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে টাকাটা রিয়েলাইজড পাবে। দ্যাট মিনস সে মে মান্থে গিয়ে কিন্তু সে প্রথম সেল করার যে গুড সেল করেছে তার টাকাটা পাবে। ঠিক আছে,
দ্যাট মিনস র মেটেরিয়ালের টাকা কিন্তু 4 মাস আটকে রইলো। ফার্স্ট স্টকে আটকে রইলো, সেকেন্ড ডাব্লিউআইপিতে আটকে রইলো, থার্ড তার আটকে রইলো ফিনিশ গুডসে গিয়ে আটকে রইলো, তারপর যখন ডেটার্সকে সেল করছে সেখানে গিয়েও কিন্তু টাকাটা আটকে রয়েছে। দ্যাট মিনস বিজনেসের যে ম্যানুফ্যাকচারার রয়েছে সে কিন্তু যে টাকাটা ইনভেস্ট করেছিল সেই টাকাটা কিন্তু র মেটেরিয়ালে 4 মাস আটকে গেল। তারপরে লেবারের টাকা, লেবার পেমেন্টের টাকাও কিন্তু তার আটকে গিয়েছিল প্রায়। প্রথম শুরু হয়েছিল লেবার পেমেন্ট ডাব্লিউআইপির সময়। তো ডাব্লিউআইপিতে যে টাইম ফ্রেমটা ছিল সেটা 1 মাস ছিল, বাট যখন লেবার পেমেন্ট হয় সেটা কিন্তু লেবারের কনভার্সন টাইমটা হয় হাফ অফ দ্য র মেটেরিয়াল কনভার্সন। মানে র মেটেরিয়াল কনভার্সনের থেকে এই কনভার্সন কিন্তু অনেক আগে হয়ে যায়। মানে ওয়েজ পেমেন্ট এবং ওভারহেডের খরচ কিন্তু আগে আগে পেমেন্ট করতে হয়। তার মানে আমরা এখানে ধরে নিয়েছিলাম ডাব্লিউআইপির যে টাইম ফ্রেমটা ছিল সেটা 1 মাসের। তো এখানে লেবার পেমেন্টের যে কনভার্সন পিরিয়ড হয়ে যাবে সেটা হচ্ছে 15 দিনের। তো ডাব্লিউআইপিতে লেবারটা রয়ে গেছিলো 15 দিনের, টাকা আটকে ছিল। এবার ফিনিশ গুডস যখন রেডি হয়ে গেল তখন লেবারের 1 মাসের জন্য টাকাটা আটকে গেল, কারণ ফিনিশ গুডস রেডি হওয়ার পরেও সেটা কিন্তু মার্কেটে সেল হতে যায়নি, 1 মাস গোডাউনে পড়েছিল। দ্যাট মিনস 1.5 মাস টাকা লেবার পেমেন্টের টাকা আটকে গেল। এরপরে যখন সেল হলো, সেল হওয়ার সময় কিন্তু আরও 1 মাস টাকাটা আটকে গেল। তার মানে 2.5 মাসের কিন্তু লেবার পেমেন্ট হয়ে গেছিলো। তার 2.5 মাস পর কিন্তু ওয়েজ পেমেন্টের যেটা লেবার পেমেন্ট হয়েছিল, লেবারের যে ওয়েজেস পেমেন্ট হয়েছিল সেটা 2.5 মাস পরে সেই টাকাটা রিয়েলাইজ হলো। ঠিক একই রকমভাবে ওভারহেডের টাকা কনভার্সনটা হয়েছে হাফ অফ দ্য টাইমে ডাব্লিউআইপির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা ডাব্লিউআইপি ধরেছিলাম 1 মাস, তো ওভারহেডের ক্ষেত্রে হয়ে যাবে সেটা হাফ অফ দ্য মান্থ, মানে 15 দিনের মাথায়। ফিনিশ গুডসের ক্ষেত্রেও সেখানে 1 মাস আটকে ছিল, এবং লেবার পেমেন্ট ডেটার্সে যখন এলো সেখানেও 1 মাসের জন্য আটকে গেল। দ্যাট মিনস 2.5 মাস আগে যে খরচ করা টাকাটা হয়েছিল সেটা আজকে গিয়ে কিন্তু রিয়েলাইজড হবে। তো এটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু কোম্পানি কী করছে, টাকাগুলো যে বা ম্যানুফ্যাকচারার যে আছে এখানে টাকাগুলো সে খরচ করেছে, তার মানে এতদিন তার টাকা কিন্তু আটকে রয়েছে। ঠিক একই রকমভাবে সে যার থেকে গুডস কিনে আনছে, র মেটেরিয়াল কিনে আনছে, তাদের থেকেও কিন্তু যে ম্যানুফ্যাকচারার আছে সে কিন্তু কিছু টাইম পেমেন্ট করার জন্য কিছু টাইম পেয়ে থাকে। যদি লেবার প্রথম হচ্ছে র মেটেরিয়াল, যেখান থেকে ম্যানুফ্যাকচারার র মেটেরিয়াল কিনে নিয়ে আসছে সেই র মেটেরিয়ালের জন্য সে সাপোজ আমরা এখানে ধরে নিচ্ছি 1 মাস সময় পাচ্ছে। তার মানে আজকে যদি সে র মেটেরিয়াল কিনে আনে সেক্ষেত্রে তার 1 মাস পরে টাকাটা দিতে হচ্ছে। তার মানে এই 1 মাস তাকে কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। এটা আসবে কিন্তু এটা হচ্ছে যেহেতু এটা ক্রেডিটার্সের আন্ডারে, তো এটা কারেন্ট লায়াবিলিটির আন্ডারে, এটা মাইনাস হবে। নেক্সট আমার ওয়েজ পেমেন্ট রয়েছে। তো ওয়েজ পেমেন্টের জন্য আমরা লেবারের থেকে কিছু টাইম ল্যাগ পেতেই পারি। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 1 সপ্তাহ টাইম ল্যাগ আছে, বা ধরে নিচ্ছি 2 সপ্তাহ টাইম ল্যাগ আছে, তাহলে 2 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু লেবার পেমেন্ট করতে হচ্ছে এক্ষেত্রে। এটা ছাড়াও ওভারহেডের টাইম ল্যাগ থাকে, ওভারহেড পেমেন্টের জন্য আমরা কিছুটা ধরে নিচ্ছি 2 সপ্তাহ সময় পাচ্ছি। তাহলে এই করে করে কিন্তু যদি আমরা লায়াবিলিটির সাইডে দেখি, তো ক্রেডিটার থেকে 1 মাস সময় পেলাম, লেবারের থেকে হাফ অফ দ্য উইক মানে 2 উইক সময় পেলাম, এবং ওভারহেডের জন্য 2 উইক সময় পেলাম। তো এইগুলোর কিন্তু এইটা যে সময়গুলো পাচ্ছি এর যে ভ্যালু অফ মানি হবে সেটা কিন্তু আমরা কারেন্ট লায়াবিলিটির মধ্যে ধরবো এবং কারেন্ট অ্যাসেটসের থেকে বাদ দেবো। তার মানে একটা ম্যানুফ্যাকচারার যে টাইম ফ্রেমটা পাচ্ছে সেই টাইম ফ্রেমের মধ্যে সে ফার্স্ট ফেজে শুধু খরচ করছে, যতক্ষণ না পর্যন্ত সেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার টাকাটা যে টাকাটা সে ইনভেস্ট করছে সেটা কিন্তু রিটার্ন আসছে। দ্যাট মিনস সে যে টাকাটা অ্যাজ এ ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্ট করেছে সেই টাকাটা কিন্তু একটা অনেক টাইম ফ্রেমের পর ফেরত আসছে। তো এই টাইম ফ্রেমের মধ্যে যদি সে প্রপারলি তার ওয়ার্কিং ক্যাপিটালটাকে ম্যানেজ না করে সেক্ষেত্রে কী প্রবলেম আসবে সেটা একবার বুঝে নেওয়া যায়। তো এখানে আমাদের কি হলো, 1 জানুয়ারি মাসে আমাদের যদি ম্যানুফ্যাকচার করা শুরু হয় সেক্ষেত্রে আমার মে মাসে কিন্তু আমার ফার্স্ট সেলসের টাকা কিন্তু রিয়েলাইজ হচ্ছে, মানে 4 মাস পর। তো এই 4 মাস ম্যানুফ্যাকচারের হাতে কিন্তু 4 মাসের টাকা কিন্তু রেখে দিতে হবে। এই 4 মাসের টাকা রেখে দেওয়া এটাই হচ্ছে বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। যদি এই 4 মাসের টাকা না হয় সেক্ষেত্রে কী কী প্রবলেম আসতে পারে সেটা একবার দেখে নেওয়া যায়।
তো ফার্স্ট যে প্রবলেমটা আসবে, সে প্রপারলি লেবার পেমেন্ট করতে পারবে না। সেকেন্ড প্রবলেম হবে সে লেবার পেমেন্ট তো করতে পারবে না, সেকেন্ড প্রবলেমটা হবে সে র মেটেরিয়াল পারচেস করতে পারবে না, অ্যান্ড থার্ড পেমেন্টটা হবে সে ওভারহেড পেমেন্ট করতে পারবে না। তো ফার্স্ট যখন সে র মেটেরিয়াল পারচেস করতে পারছে না, দ্যাট মিনস তার প্রোডাকশন কিন্তু হ্যাম্পার করে যাবে। তার কাছে যেহেতু টাকা নেই, টাইম টু টাইম যদি সে ক্রেডিটার্সকে পেমেন্ট না করে, র মেটেরিয়ালসের যে ক্রেডিটার্স রয়েছে তাকে যদি টাকা না দেয়, সেক্ষেত্রে ক্রেডিটার্স আমাকে র মেটেরিয়াল সাপ্লাই করবে না, তো প্রোডাকশন কিন্তু হ্যাম্পার করে যাবে। সেকেন্ড, আমাদের যে লেবার রয়েছে, লেবারকেও যদি টাইম টু টাইম পেমেন্ট না করা হয়, সেক্ষেত্রে প্রবলেমটা কী আসবে, লেবার কাজ করা বন্ধ করে দেবে। তো লেবার কাজ করা বন্ধ করে দিলে অটোমেটিক্যালি কিন্তু প্রোডাকশনও বন্ধ হয়ে যাবে। থার্ড যেটা হবে সেটা হচ্ছে ওভারহেড পেমেন্ট। ওভারহেড পেমেন্ট বলতে এখানে আমাদের যে ওভারহেডের যে খরচগুলো, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এক্সপেন্সেস থাকে, রেন্ট থাকতে পারে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি ওভারহেড এক্সপেন্সেস। তো ইলেকট্রিসিটি যে এক্সপেন্সেস রয়েছে, আমি যদি আজকে ইলেকট্রিসিটি বিল পে করা বন্ধ করে দিই, তো আমার বাড়ি ইলেকট্রিসিটি লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে দাঁড়ালো কি, তো আমাকে প্রপার আমাকে একটা ফান্ড রাখতে হবে, যেটার দ্বারা আমি কিন্তু টাইম টু টাইম যে ক্রেডিটার্সরা রয়েছে আমার, সেই ক্রেডিটার্সকে আমি পেমেন্ট করতে পারি। আবার আমার ক্ষেত্রে অসুবিধা কি, ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে সে যখন প্রোডাকশান শুরু করছে সেই ডেট থেকে যতক্ষণ না পর্যন্ত ক্যাশ রিয়েলাইজড হচ্ছে, সেই টাইম ফ্রেমে কিন্তু সে কোনো রিটার্ন পাচ্ছে না, টাকা ফেরত পাচ্ছে না। তাহলে এই যে সে টাকা তো ইনভেস্ট করে যাচ্ছে, কিন্তু যতক্ষণ না ক্যাশ রিয়েলাইজড হচ্ছে ততক্ষণ টাকা ফেরত পাচ্ছে না। উল্টে তাকে কি করতে হবে না, লেবার পেমেন্ট করতে হবে, মেটেরিয়ালের জন্য পেমেন্ট করতে হবে। তো এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে মাথায় রেখে এটাই তাহলে ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ইন কারেন্ট সিনারিও। তো যেটা যদি ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা যদি প্রপারলি ম্যানেজ করতে পারি, একটা বিজনেস কিন্তু স্মুথলি ফাংশন করবে। মানে আমি 4 মাসের টাকা কী করেছি, রিজার্ভে রেখে দিয়েছি, তো আমি এই 4 মাস ধরে যা যা খরচ আছে সেই সমস্ত খরচ আমি কিন্তু পেমেন্ট করতে পারবো। এবং 4 মাস পরে কি হবে, 4 মাস পরে আমি যা প্রোডাকশন করেছিলাম, যে টাকাটা ইনভেস্ট করেছিলাম, সেটা প্রফিট সমেত আমার কাছে ফেরত চলে আসবে। দ্যাট মিনস পরের 4 মাসের জন্য আমি টাকা পেয়ে যাচ্ছি, পরের 4 মাসের প্রোডাকশনের জন্য আমি টাকা পেয়ে যাচ্ছি। ইনকেস যদি আমার কাছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে কী হবে, আমার প্রোডাকশন বন্ধ হয়ে পড়ে থাকবে। তো প্রোডাকশন বন্ধ হয়ে গেলে কী হয়ে যাবে, প্রপারলি মার্কেটে গুড সাপ্লাই হবে না, এবং মার্কেট থেকে যে ম্যানুফ্যাকচার আছে তার যে মার্কেট শেয়ার আছে সেটা অটোমেটিক্যালি ডিক্রিজ করতে থাকবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি এর আরও কনসিকুয়েন্সেস হয়, আমরা ইন ডিটেলসে যাচ্ছি না, শুধু আমরা একটা ওভারভিউ নিলাম এখান থেকে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করা কেন এত ইম্পর্টেন্ট। আশা করি তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা কনসেপ্ট বিল্ড করতে পারলে এখান থেকে। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।